ক্ষমতার পালাবদলে জলাধার দখল হওয়ায় আগুন নেভাতে সংকট সৃষ্টি হচ্ছে বললেন প্রধানমন্ত্রী। উৎসুক জনতাকে অগ্নিকাণ্ডের সময় ভিড় না করার আহ্বান। রাজধানীতে আলাদা সড়ক দুর্ঘটনায় ৩ শিক্ষার্থী নিহত। আবরারকে চাপা দেয়া সুপ্রভাত বাসের মালিক ৩ দিনের রিমান্ডে। মালিকের নির্দেশের কারণেই পিষ্ট হয় আবরার, বলছে পুলিশ। 1 মাস চিকিৎসা নেওয়ার পর সিঙ্গাপুরের হাসপাতাল ছাড়লেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। পরবর্তী ফলো আপের জন্য থাকতে হবে আরও কিছুদিন। এবং ডাকসুর পর এবার চাকসু নির্বাচনে তোড়জোড়। 29 বছর পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের সিদ্ধান্তে খুশি শিক্ষার্থীরা। দেখছিলেন শিরোনাম। জনপদের সময়ের সঙ্গে আছি আমি কাজল আব্দুল্লাহ। ক্ষমতার পালাবদলে জলাধার দখল হয়ে যাওয়ার কারণে অগ্নি নির্বাপনের সমস্যা হচ্ছে বলে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যে স্থাপনায় নির্মাণ করা হোক জলাধার যেন সংরক্ষিত থাকে। বিকেলে গণভবনে আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের সভায় একথা বলেন তিনি। উৎসুক জনতাকে অগ্নিকাণ্ডের সময় অযথা ভিড় না করারও আহ্বান জানান প্রধানমন্ত্রী। বিএনপি চেয়ারপারসন সহ কোনো নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা নেই বলেও উল্লেখ করেন তিনি। জ্বলছে এফআর টাওয়ার, নিচে উৎসুক হাজারো জনতা। ব্যাপক প্রাণহানির এই অগ্নিকাণ্ডের 1 সপ্তাহ পর আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের সভাও ছিল শোকের আবহে। দলীয় প্রধান সূচনা বক্তব্যে উৎসাহী মানুষের ভিড়ের কারণে অগ্নি নির্বাপনে বাধা সৃষ্টি হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন। আগুন লেগেছে, দুনিয়ার লোক যে সেখানে হাজির, ফায়ার সার্ভিস ঢুকতে পারে না, মানুষ যেতে পারে না। এটা কোন ধরনের একটা ব্যাপারটা সবাই দেখতে যায় আর সেলফি তুলে, ছবি তুলে। এখানে সেলফি তোলার কি হলো আমি এটা বুঝতে পারি না। মানে সেলফিটা না তুলে কয়েক বালতি পানি নিয়ে আসুক। ভবন নির্মাণে নিয়ম মানা, জরুরি বহির্গমন পথ রাখা সহ নানা বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান সরকার প্রধান। আর যাতে কোনো জলাধার নষ্ট না হয় সেদিকে সতর্ক থাকতে সংশ্লিষ্ট সবাইকে নির্দেশ দেন তিনি। বনানী লেকটা তো বন্ধই, মানে বিএনপির আমলাটা বন্ধ করে সবাইকে প্লট, সবার বাড়ি বিএনপি পল্লী হয়ে গেছে সেখানে। তো এইভাবে মানে জলাধারগুলি এক এক করে ধ্বংস করা, এটাও তো এখন এটাও সবার বোঝা উচিত যে আগুন লাগলে পানি নাই, ভূমিকম্প হলে কোথাও গিয়ে দাঁড়াবার জায়গা নাই, তাহলে অবস্থাটা কি দাঁড়াবে। দালানগুলো এমনভাবে বানানো হয়, এমনকি সেখানে ফায়ার এক্সিট, ইন্টেরিয়র ডেকোরেশন করতে যে ফায়ার এক্সিট বন্ধ। জাতীয় নির্বাচনে বিএনপির ভরাডুবি, আওয়ামী লীগের সরকার গঠন সহ রাজনৈতিক ইস্যুতেও কথা বলেন আওয়ামী লীগ সভাপতি। বিএনপির কোনো নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা নেই উল্লেখ করেন তিনি। যদিও এখন শুনি আমরা যে তারা খুব চিৎকার করেন তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা, একটা মামলাও কিন্তু মিথ্যা না। কারণ তাদের যে অগ্নিসন্ত্রাস এবং সন্ত্রাস, গ্রেনেড হামলা, অগ্নিসন্ত্রাসের সাথে জড়িত, তাদের বিরুদ্ধে তো মামলা হবেই। কার্যনির্বাহী সংসদের সভায় মুজিবনগর দিবস উদযাপন, উপজেলা নির্বাচন ও বঙ্গবন্ধু জন্ম শতবার্ষিকী উদযাপন সহ দলীয় বিভিন্ন বিষয়ে দিক নির্দেশনা দেন আওয়ামী লীগ সভাপতি। এছাড়া মার্কিন যুক্তরাষ্ট্র কেন বাংলাদেশে নিরাপত্তা সতর্কতা জারি করলো তা খতিয়ে দেখতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাদের কোনো তথ্য থাকে, এটা তাদের কর্তব্য হচ্ছে আমাদের অথরিটিকে জানানো। আজহার লিমন, সময় সংবাদ, ঢাকা। এফআর টাওয়ারের 19 থেকে 22 তলা পর্যন্ত গড়ে উঠেছে অবৈধভাবে। রাজুকের অনুমোদন আছে দাবি করলেও তদন্ত কমিটি কোনো বৈধ কাগজ পায়নি। রাজুকের তদন্ত কমিটির প্রতিবেদনে বেরিয়ে এসেছে নকশার সঙ্গে মূল ভবনের অসঙ্গতিও নেই, বাণিজ্যিকভাবে ব্যবহারের অনুমতিও। ভবনটি আপাতত ব্যবহারের অযোগ্য বলেও জানানো হয়েছে। এ ঘটনায় শুধু মালিক নয়, রাজুকও এর দায় এড়াতে পারে না বলে মনে করেন বিশেষজ্ঞরা। 28 ফেব্রুয়ারি দুপুর 12:30 রাজধানীর বনানীর সুউচ্চ ভবনে ভয়াবহ আগুনে চমকে দেয় পুরো জাতিকে। 7 ঘন্টার চেষ্টায় আগুন নিভলেও পুড়ে ছাই 7 থেকে 22 তলা, প্রাণহানি 26 জনের। অগ্নিকাণ্ডের পর একে একে বেরিয়ে আসতে থাকে থলের বিড়াল। 22 তলা এই ভবনের অনুমতি ছিল 18 তলার। ঘটনার 5 দিনের মধ্যেই তদন্ত প্রতিবেদন দেয় রাজুক কমিটি। অতিরিক্ত 4 তলা করার অনুমতি ছিল মালিক এমন দাবি করলেও কোনো বৈধ নথি দেখাতে পারেনি।
নির্মাণের মূল নকশার সাথে মিলেছে বিস্তর ফারাক। রাজুক থেকে যে আমরা প্রাপ্ত যে তথ্য বা যে ডিজাইন নকশা পেয়েছি সেটা আসলে বেসিক্যালি 18 তলার ভবন, 18 তলা, এবং এইটার বেসিক্যালি মেইনলি বিল্ডিংটা কিন্তু রেসিডেন্সিয়াল ইউজের জন্য, এবং অরিজিনাল ভবনে যেখানে সিঁড়িঘর দেখানো আছে, যেখানে লিফট দেখানো আছে, যে ভবনটা তৈরি হতে সেখানকার সিঁড়িঘর এবং লিফট কিন্তু সম্পূর্ণ ভিন্ন জায়গায় দেয়া আছে। প্রতিবেদনে আরও বলা হয়েছে ভবনটিতে ফাটল দেখা দেয় আপাতত তা ব্যবহারযোগ্য নয়। আগুনের কারণে 8, 9 এবং 10 তলার কিছু কলামে কিছু সামান্য ক্র্যাক দেখা দিয়েছে। ইলেকট্রিক্যাল শর্ট সার্কিটের কারণে হচ্ছে বলে আমাদের প্রতিমান হচ্ছে, তার মানে ইলেকট্রিক লাইনেও কিছু সমস্যা আছে। এই কারণে আমরা যেটা দিয়েছি, আমাদের যে সাজেশন সেটা হচ্ছে আমরা মোটামুটি 5 মাস একটা সময় বেঁধে দিয়েছি। এর মধ্যে ভবনের স্ট্রাকচারাল ত্রুটি, ভবনের ফায়ারের যে সমস্ত গাফিলতি আছে বা যেগুলা ত্রুটি আছে, আর ইলেকট্রিক্যাল ত্রুটি সারিয়ে সংস্কার করে 5 মাসের মাথায় রাজুকে একটা সাবমিট করতে হবে রিপোর্ট ভবনের মালিককে। এক্ষেত্রে কেবল মালিকদের উপর দায় চাপিয়ে রাজুক পার পেতে পারে না বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এই ভবনটির নির্মাণ কাজ যে সময় হয়েছে সেই সময় রাজুকের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি যারা ছিলেন তারা এবং এই ভবনের মালিক সংযুক্ত হয়ে নিজেরা নিজেদের ভিতরে আপোষ করে এই কাজটি করেছেন। পানিশমেন্ট যদি দিতে হয় তাহলে দুই পক্ষেরই পানিশমেন্ট হওয়ার কথা। তবে এমন দুর্ঘটনা এড়াতে সর্বস্তরে সচেতনতাও জরুরি বলে মনে করেন তারা। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। জনপদের সময়ে আরও থাকছে। ফলন বিপর্যয়ে দিশেহারা হাওরের কৃষক। চিটা হয়ে শেষ সুনামগঞ্জ ও নেত্রকোনার হাজার হাজার হেক্টর জমির ধান। প্রকৃতির ওপর দায় চাপিয়ে খালাস কৃষি বিভাগ। ডাকসু নির্বাচনের পর এবার চাকসু নির্বাচন নিয়ে শুরু হয়েছে তোড়জোড়। দীর্ঘ 29 বছরের অচলায়তন কাটিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু নির্বাচনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। দীর্ঘদিন পর চাকসু নির্বাচনের উদ্যোগ নেয় খুশি বিভিন্ন ছাত্র সংগঠনের পাশাপাশি সাধারণ শিক্ষার্থীরাও। আশরাফুল আলম মামুনের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন পার্থ প্রতিম বিশ্বাস। 1966 সালে যাত্রা শুরু করা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পা দিয়েছে 53 বছরে। অর্ধশতক পার করা এই বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন হয়েছে মাত্র 6 বার। সবশেষ 1990 সালে চাকসু নির্বাচন হয়েছে। দীর্ঘ 29 বছর ধরে চাকসু অচল থাকায় শিক্ষার্থীদের দাবি নিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের সাথে কথা বলার মতো ছিল না কোনো ছাত্র প্রতিনিধি। তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু নির্বাচনের পর চাকসু নিয়ে আগ্রহ ও উদ্দীপনা বেড়েছে শিক্ষার্থীদের মধ্যে। আমাদের অনেক সমস্যা আছে, আমরা সরাসরি কাউকে বলতে পারি না। এখন আমাদের প্রতিনিধি থাকলে আমরা প্রতিনিধিকে জানালে সে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে জানাতে পারে। এমন কারো দরকার যে নেতৃত্ব দিতে পারবে, সব প্রবলেম সলভ করতে পারবে, আমাদের কথা শুনবে, আমাদেরকে বুঝবে এবং সমস্যাগুলোর কোনো ভালো সলিউশন আনতে পারবে। দীর্ঘদিন পর হলেও চাকসু নির্বাচনে উদ্যোগ গ্রহণ করাকে ইতিবাচক হিসেবে দেখছেন বিভিন্ন রাজনৈতিক সংগঠনের ছাত্র নেতারা। চাকসু নির্বাচন আমরা খুব জোর গলায় বলতে চাই, আমরা চাই একসাথে, কারণ আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছ থেকে অতীত সহযোগিতা পেয়েছি, ভবিষ্যতে পাবো। ছাত্রদের যে গণতান্ত্রিক অধিকার, এটা প্রতিষ্ঠার উদ্দেশ্যে আসলে চাকসু নির্বাচন। তো সেই জায়গা থেকে ছাত্ররা যদি তাদের ভোটের মাধ্যমে যদি তাদের মতামত নাই প্রকাশ করতে পারে, তাহলে আসলে এই ধরনের নির্বাচন দিয়ে আসলে খুব একটা কিছু আশা করা যায় না। ক্যাম্পাসের নির্বাচন হবে দীর্ঘদিন পরে, অবশ্যই বাংলাদেশ জাতীয় ছাত্রদল নির্বাচনে অংশগ্রহণ করবে, কিন্তু বিশ্ববিদ্যালয়ের প্রথম শর্ত হচ্ছে সহাবস্থান। শিক্ষার্থীদের অধিকার আদায় ও নেতৃত্ব তৈরিতে চাকসু নির্বাচন দরকার বলে মনে করেন উপাচার্য। রাজনৈতিক দলগুলোর যে অঙ্গসংগঠন আছে, ছাত্র সংগঠনগুলো আছে, সেটা একটা রাজনৈতিক বিষয়। সেক্ষেত্রে মাননীয় প্রধানমন্ত্রীর সদয় নির্দেশনা অত্যন্ত প্রয়োজন। আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী সহ প্রশাসনের সহযোগিতা আমি একটা সুন্দর নির্বাচন উপহার দিতে পারবো। বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার পর প্রথম চাকসু নির্বাচন হয় 1970 সালে। সবশেষ 1990 সালে ষষ্ঠ নির্বাচনে বিপি নির্বাচিত হন নাজিম উদ্দিন এবং জিএস হন আজিম উদ্দিন। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। চাকসু নির্বাচন নিয়ে আলোচনা করতে এই পর্যায়ে চট্টগ্রাম থেকে যোগ দিচ্ছেন রিপোর্টার কমল দে। তার সঙ্গে আছেন মোহাম্মদ নাজিম উদ্দিন, সবশেষ ভিপি, এবং অধ্যাপক ABM আবু নোমান, চাকসু নীতিমালা কমিটির সদস্য। ধন্যবাদ কাজল। ডাকসু নির্বাচনের পর চট্টগ্রাম ছাত্র সংসদের বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনে যে 29 বছরের অচলায়তন, সে অচলায়তন ভাঙতে শুরু করেছে, তোড়জোড় শুরু হয়েছে। সে বিষয়টির আজকে আমরা কথা বলবো। আজকে আমাদের সাথে যোগ দিয়েছেন সর্বশেষ চাকসু নির্বাচনে যে নির্বাচিত ভিপি নাজিম উদ্দিন, এবং সে সাথে চাকসু নির্বাচনে একটা নীতিমালা প্রণয়ন কমিটি গঠন হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পক্ষে, সেই কমিটির অন্যতম সদস্য প্রফেসর ABM আবু নোমান। আমি প্রথমে কথা বলবো সর্বশেষ 1990 সালে অনুষ্ঠিত নির্বাচনে ভিপি নির্বাচিত
যুক্ত হয়েছিল ছাত্রকের পক্ষ থেকে নাজিম উদ্দিন, তার সাথে নাজিম ভাই আপনাকে স্বাগতম। আপনার কাছে জানতে চাইব 1990 সালের পর 29 বছর পেরিয়ে গেল, এখন পর্যন্ত চাকসু নির্বাচনটা হলো না কেন? এটা সরকারের সদিচ্ছার অভাব ছিল এবং 90-এর পর থেকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের যে সকল উপাচার্য নিয়োগপ্রাপ্ত হয়েছেন ওনাদের ব্যর্থতাও বলা চলে, এই কারণে নির্বাচন হয়নি। আমি আপনার কাছে আবার আসবো। এবার আমি আসি আবু নোমানের কাছে, আপনার কাছে জানতে চাইবো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ চাকসু নির্বাচন করার জন্য একটি নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। সেই নীতিগত সিদ্ধান্তের আলোকে 5 সদস্যের একটি নীতিমালা প্রণয়ন কমিটি গঠন হয়েছে, এই কমিটির অন্যতম সদস্য আপনারা মূলত এই নীতিমালা কমিটি যে গঠন হলো প্রায় কয়েকদিন হলো, এখন পর্যন্ত আপনারা কতটুকু অগ্রসর হলেন? ধন্যবাদ কমল আপনাকে, চমৎকার একটি বিষয় নিয়ে আজকে কথা বলার জন্য আমাকে সময় টিভিতে ডেকেছেন। আপনি জানেন যে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে যে কেন্দ্রীয় ছাত্র সংসদ রয়েছে তারাই কিন্তু ভবিষ্যতের জাতির পথ প্রদর্শক। আমরা খুব আশাবাদী যে এই যে ডাকসু নির্বাচনের পথ ধরে চাকসু ইলেকশনও হবে এবং বর্তমান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসন 5 সদস্য বিশিষ্ট একটি আপনার নীতিমালা প্রণয়ন কমিটি করেছে। আসলে চাকসু ইলেকশনটি কিভাবে হবে, কারা সেখানে অংশগ্রহণ করবে, প্রার্থীদের যোগ্যতা কিভাবে হবে, ভোট কিভাবে হবে, এই বিষয়ে একটি নীতিমালা রয়েছে। নীতিমালাটি অনেক পুরনো, আপনি জানেন আমাদের সর্বশেষ যে ইলেকশন সেটি কিন্তু 29 বছর আগে হয়েছে আপনার। সেজন্য বর্তমান প্রশাসন মনে করেছে, যেটি ঢাকা বিশ্ববিদ্যালয় হয়েছে আপনার, যে এই নীতিমালা আপনার এটিকে পরীক্ষা নিরীক্ষা করে এটির একটি আধুনিকায়ন করা উচিত। আমরা ইতিমধ্যে 2টি মিটিং করেছি আপনার, এবং সর্বশেষ যে মিটিং সেটিতে আমরা 4টি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছি। আমরা মনে করেছি যে এই সিদ্ধান্তের বিষয়ে আমি আবার আসবো আপনার কাছে। আমি আবার একটু নাজিম ভাইয়ের কাছে যাই। নাজিম ভাই, আপনাকে জানতে চাইবো, দীর্ঘ যে নির্বাচনটি হলো না, আপনি কারোর কাছে দায়িত্ব হস্তান্তর করতে পারলেন না, সেই ব্যর্থতাটা কার হতে পারে এবং এর ফলে আসলে ছাত্রদের নেতৃত্ব গড়ে উঠলো না, সেটিকে আপনি কোন দৃষ্টিতে দেখবেন? যেমন ধরেন এই যে 30 তারিখে জাতীয় নির্বাচন, এই জাতীয় নির্বাচনে সারা বাংলাদেশে এই নির্বাচন কেমন হয়েছে সেটাও আপনারা জানেন। আমি জানতে চাই চাকসু নির্বাচন একটু কথা বলবেন। এই যে প্রার্থী, আপনি দেখেন ইয়াবা ব্যবসায়ীদেরও অনেকে প্রার্থী হয়েছে। এই যে নেতৃত্বের শূন্যতা, জাতি যে 29 বছর ধরে যে নেতৃত্ব শূন্যতা হয়েছে, এই নেতৃত্ব শূন্যতা কিন্তু দেশ এবং জাতির জন্য এটা মারাত্মক ক্ষতি এবং অনেক দিন আমাদেরকে এটা ভোগাবে। যে যদি নির্বাচন হতো তাহলে তো 28 জন জিএস, 28 জন বিপি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে তো ফর্মাল লিডারশিপ বেরিয়ে আসতো, কিন্তু এটা হয়নি। এটা জাতির জন্য মানে এটা দুর্ভাগ্য বলতে হবে। আমি আপনার কাছে আবার আসবো। আমি আবার কাছে আসি আবু নোমান স্যারের কাছে। স্যার, জানতে চাইবো, আপনি 4টি সিদ্ধান্তের কথা বলছিলেন, এই 4টি সিদ্ধান্ত আপনি একটু সংক্ষিপ্ত আকারে যদি বলেন তাহলে হয়তো সবাই বুঝতে পারবে। আমরা মনে করেছি যেহেতু দীর্ঘ 29 বছর পরে এই নীতিমালাটি আমরা পরীক্ষা নিরীক্ষা করে একটি নতুন নীতিমালা তৈরি করব, সেজন্য আমরা ঢাকা ইউনিভার্সিটি, আপনার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং ইসলামিক ইউনিভার্সিটি যেটি কুষ্টিয়াতে রয়েছে, তাদের যে নীতিমালা রয়েছে সেই নীতিমালাগুলি আমরা তাদেরকে দেওয়ার জন্য আমরা চিঠি লিখেছি আপনার। সেই নীতিমালাগুলি এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যে নীতিমালা রয়েছে, এই 5টি নীতিমালা আমরা পরীক্ষা নিরীক্ষা করে আমরা প্রথম সিদ্ধান্ত হচ্ছে যে আমরা এটিকে আপনার সংশোধনের জন্য চিন্তা ভাবনা করছি। দ্বিতীয়ত হচ্ছে, আপনারা জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু ইলেকশনের পূর্বে সেখানেও একটি কিন্তু কমিটি হয়েছিল। আমরাও সেই কমিটির সাথে আপনার একটি মত বিনিময় করা, অথবা আমরা সেখানে যাব তারা কিভাবে করেছে, কিভাবে বিষয়গুলিকে, আসলে একটা নীতিমালা কমিটি, আরেকটা হচ্ছে নির্বাচন যারা করেছে নির্বাচন কমিটি। আমরা কিন্তু 2 কমিটির সাথে আমরা আলাপ আলোচনা করব বলে আমরা সিদ্ধান্ত নিয়েছি। এবং আমরা আরও একটি সিদ্ধান্ত নিয়েছি যে ছাত্র সংগঠনগুলি যারা রয়েছে, যাদেরকে ঘিরে আসলে এই নির্বাচন আবর্তিত হবে, সেই ছাত্র সংগঠনগুলি যে নেতৃবৃন্দ রয়েছে তাদের সাথেও আমরা কথা বলবো। একই সাথে আমরা এটাও সিদ্ধান্ত নিয়েছি যে চাকসুর যারা প্রাক্তন নেতৃবৃন্দ ছিল, আজকে নাজিম ভাই আমাদের মাঝে উপস্থিত আছেন, কারণ তারা তখনকার দিনে তাদের যে নেতৃত্ব যেভাবে উঠে এসেছে, নির্বাচনের যে অভিজ্ঞতা, তারা বর্তমান সময়কে কিভাবে দেখছে সেটিও আমরা সিদ্ধান্ত নিয়েছি যে অতীতে চাকসুর যে নেতৃবৃন্দ রয়েছে যারা বর্তমানে বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠিত আপনার, তাদেরও কিন্তু আমরা তাদের সাথে একটি মত বিনিময় সভা করে তাদের থেকেও আমরা কিছু অভিজ্ঞতা সঞ্চয় করে নীতিমালাটিকে আমরা সংশোধন করার চেষ্টা করব। আমি আপনার কাছে আবার আসবো। আমি আবার নাজিম ভাইয়ের কাছে যাই। নাজিম ভাই, জানতে চাইবো, আপনি একটা কথা বলছিলেন যে দীর্ঘ 28 বছর 29 বছর চাকসু এবং ডাকসু নির্বাচন না হয় একটি জাতীয় রাজনীতির নেতৃত্বের শূন্যতার কথা বলছিলেন। আসলে জাতীয় নেতৃত্বের শূন্যতা সত্যি কথা বলছেন, এটা যদি একটু ব্যাখ্যা দিয়ে বলেন কিভাবে আসলে নেতৃত্ব গড়ে উঠলো না, তাহলে সুদূর প্রসারে কোন ধরনের প্রভাব পড়বে তাহলে মনে করছেন রাজনৈতিক অঙ্গনে?
আজকে মনে করেন বাংলাদেশে বড় দুটি সংগঠন, আওয়ামী লীগ আর বিএনপি। আপনি দেখেন এখানে চট্টগ্রামে এই আওয়ামী লীগের প্রয়াত মহিউদ্দিন চৌধুরী সাহেব সর্বজন গ্রহণযোগ্য একজন নেতা ছিলেন। অন্যদিকে বিএনপির আব্দুল্লাহ নোমান সর্বজন গ্রহণযোগ্য নেতা। ওনারা অনেক বয়স্ক হয়ে গেছেন, ওনারা চলে গেলে এই যে নেতৃত্ব কে দিবে? ঠিক বাংলাদেশের সকল জায়গায় একই রকম অবস্থা, নেতৃত্ব তো সৃষ্টি হয়নি। আর এখন তো চাকসু নির্বাচন আশা করছি হবে, কিন্তু চাকসু নির্বাচন অনুষ্ঠিত করার আগে এখানে জনাব প্রফেসর আবু নোমান সাহেব আছেন, অত্যন্ত মেধাবী এবং অত্যন্ত পপুলার শিক্ষক তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। আমি বলবো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এই অতি সম্প্রতি এই যে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে যে এমদাদ না ছেলেটার নাম, যে এই বিষয়টা জাতির কাছে আমাদেরকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ইমেজকে লজ্জিত করেছে। এটা অচিরেই তার পরীক্ষা নেওয়ার ব্যবস্থা এই বিসি মহোদয়কে করতে হবে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সকল প্রগতিশীল ছাত্র সংগঠনের সমান অধিকার, রাজনীতি করার অধিকার দিতে হবে। অত্যন্ত দুঃখ এবং পরিতাপের সাথে বলতে হয়, আমরা যখন নির্বাচন করছিলাম তখন আমি আবার আসবো, আলোচনা আবার ফিরবো, আবার দুজনের আলোচনা আবার ফিরবো। কাজে আপনি শুনছিলেন দুজনের আলোচনা। আমরা একটি বিরতির পরে আবার ফিরে আসবো চাকসু নির্বাচনে যে একটা তোড়জোড় শুরু হয়েছে সে বিষয়টি নিয়ে। চাকসু নির্বাচন নিয়ে আলোচনা করতে আবার আমাদের সাথে যোগ দিবেন রিপোর্টার কমল দে, তার সঙ্গে আছেন সবশেষ ভিপি মোহাম্মদ নাজিমউদ্দিন ও অধ্যাপক ABM আবু নোমান, চাকসু নীতিমালা কমিটির সদস্য। যাচ্ছি তার কাছে। ধন্যবাদ কাজল। আমরা আবার আলোচনায় ফিরলাম। আজকের আমাদের আলোচনার বিষয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চাকসু নির্বাচনের অচলায়তন ভাঙার 29 বছর। তা আমার সাথে আলোচনায় আজকে রয়েছেন যে চাকসু নির্বাচন যে নীতিমালা প্রণয়ন কমিটি গঠন করেছে সেই কমিটির সদস্য প্রফেসর ABM আবু নোমান এবং চাকসু সর্বশেষ নির্বাচিত ভিপি মোহাম্মদ নাজিমউদ্দিন। আমি আবারও যাব নোমান স্যারের কাছে। স্যার, আপনাকে জানতে চাইবো আপনার যে কমিটি গঠন করলেন, তবে একটি বিষয় বারবার বলা হচ্ছে নির্বাচন বা ক্যাম্পাসের পরিবেশ। এখন পর্যন্ত কতটুকু পরিবেশ আপনাদের পক্ষে রয়েছে এবং আগামীতে পরিবেশ কি পক্ষে থাকবে কিনা? ধন্যবাদ আবারও আপনাকে। আসলে দেখুন, আপনি ডাকসু ইলেকশন নিয়েও কিন্তু অনেক কথাবার্তা হয়েছে, আমরা জানি, পত্রপত্রিকায়ও আপনারা দেখেছেন। কিন্তু আমি বলি যে 28 বছরের অচলায়তন তো আমরা ভেঙেছি, সেখানে কিছুটা ত্রুটি ছিল, অনেক প্রশ্ন ছিল আপনার, কিন্তু আমরা এটা খুশির সংবাদ যে ডাকসু গঠিত হয়েছে আপনার, এবং এটা যদি ধারাবাহিকভাবে যায় হয়তো যে ভুল ত্রুটিগুলি ছিল সেগুলি থেকে আমরা শিক্ষা নিতে পারবো। ঠিক একই কথা আমার, আপনি দেখেন যে চাকসু ইলেকশন কেন দরকার। ছাত্রদের যে কথা বলার আছে, নাজিম ভাই এখানে আছে, এই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রেল লাইন সম্প্রসারণ থেকে শুরু করে ইনফ্রাস্ট্রাকচার যেগুলি করেছে সেখানে কিন্তু চাকসুর একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল আপনার। আজকে ছাত্রদের সম্মিলিতভাবে কথা বলার জন্য তাদের কিন্তু একটা ফোরাম নেই, দলীয়ভাবে তারা যায়। এবং আপনি দেখেন যে আমাদের বিশ্ববিদ্যালয়ে যেটি সিনেট আপনার, যেটি আমরা পার্লামেন্ট বলি, সেই পার্লামেন্টে ছাত্রদের প্রতিনিধিত্ব করার কিন্তু আজকে সুযোগ নেই আপনার এই চাকসু না থাকার কারণে। এই জন্য আমি বলছিলাম যে পরিবেশ হয়ে যাবে। আসলে শুধু পরিবেশের দোহাই দিয়ে আমরা যদি বসে থাকি হবে না। তবে আমি প্রথমে ধন্যবাদ জানাতে চাই বিশ্ববিদ্যালয় প্রশাসনকে, বিশেষ করে আমাদের ভাইস চ্যান্সেলর মহোদয়কে, প্রফেসর ডক্টর ইফতেখার চৌধুরী স্যারকে। কারণ ডাকসু ইলেকশন এটি আমাদের জন্য একটি টেস্ট ছিল। এটি যখন হয়েছে তখন স্যার বললো যে আমরা চাকসু ইলেকশনও করব। আসলে ইলেকশনের প্রথম ধাপ হচ্ছে যে একটি নীতিমালা, একটি সুন্দর নীতিমালা, একটি যুগ উপযোগী নীতিমালা যদি আপনার কাছে না থাকে তাহলে আপনি কিন্তু একটি সৎ, একটি নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য নির্বাচন করতে পারবেন না। আর আমি এটা বিশ্বাস করি সেটি দ্বিতীয় পর্যায়ে যখন সরকারের সহযোগিতা আমরা অবশ্যই চাইবো, আমরা মাননীয় প্রধানমন্ত্রীর সহযোগিতা চাইবো, সেখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যদি থাকে এবং আমাদের ছাত্র, শিক্ষক, কর্মচারী, কর্মকর্তা সবার যদি একটা সদিচ্ছা থাকে তাহলে অবশ্যই আমরা সেই পরিবেশকে ফিরিয়ে আনতে পারবো, একটি গ্রহণযোগ্য নির্বাচন আমরা করতে পারবো। আমি আপনার কাছে আবার আসবো। আমি আবার নাজিম ভাইয়ের কাছে আসি। নাজিম ভাই, চাকসু আপনাদের যে পরিবেশের 90-এর গণ আন্দোলনের আগে আর এখনকার পরিস্থিতি অনেক তফাৎ, অনেকগুলি পার্থক্য রয়েছে। এখন আপনার চাওয়াটা কি থাকবে পরিবেশের ক্ষেত্রে, ক্যাম্পাসের পরিবেশ এবং হলগুলোর পরিবেশ নিয়ে একটু আপনি বলবেন? আসলে আবু নোমান যথার্থই বলেছেন। উপাচার্য মহোদয়কে আমিও ধন্যবাদ জানাই, তিনি অত্যন্ত সাহসিকতার সাথে উদ্যোগটা গ্রহণ করেছেন এবং উদ্যোগ গ্রহণ করার পর ওনার সাথে আমার ফোনে কথাও হয়েছে। উনি আশ্বস্ত করেছেন। আমি ওনাকে বলেছি যে চাকসুর প্রাক্তন বিপিজিএস যারা আছেন এবং বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দদেরকে নিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, কারণ এখানে যারা ছাত্র সংগঠন বর্তমানে ছাত্রলীগের দখলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, আর উপাচার্য তো উপাচার্য, উনি তো আর ছাত্রলীগ বা আওয়ামী লীগের নেতা নন, ওনার কথা তো সবাই শুনবে এরকমও নয়। এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এই আমাদের সময় ইসলামী ছাত্র শিবির হামিদের হাত কাটার মধ্য দিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সকল হলগুলোতে তাদের দখলদারিত্ব তারা
নিয়েছিল এবং এরপর থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অবরুদ্ধ ছিল। অনেক শিক্ষক শিক্ষাদান করতে বিশ্ববিদ্যালয়ে যেতে পারে নাই। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রগতিশীল ছাত্র সংগঠনের আমি ছাড়া কোনো নেতা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যাওয়ার মতো সুযোগ ছিল না। আমার বাড়ি যেহেতু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে, সে কারণে আমি যেতে পেরেছিলাম এবং যেতে পেরেছিলাম বলে ছাত্রদের পক্ষে কথা বলেছি, ছাত্রদের পক্ষে আন্দোলন সংগ্রাম করেছি এবং 12টি ছাত্র সংগঠনের সমন্বয়ে সর্বদলীয় ছাত্র ঐক্যের মনোনয়ন আমি পেয়েছি এবং শিবিরকে পরাজিত করার মধ্য দিয়ে আমি বিপিইউ নির্বাচিত হয়েছি। আজকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এই তৎকালীন যে অবস্থা ছিল, অনেকটা ছাত্রলীগ সেভাবেই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে প্রগতিশীল ছাত্র সংগঠন যেমন ছাত্র ইউনিয়ন, ছাত্র ফ্রন্ট, ছাত্র সমিতি সহ ছাত্রদল, যারা প্রগতিশীল ছাত্র সংগঠন, এদের নেতারা যখন ছাত্রলীগ কর্তৃক নিগৃহীত হয়, আহত হয় কিংবা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস রক্তাক্ত হয়, তখন আমরা ভালো থাকি না। এই অবস্থার অবসান করতে হবে, করার মধ্য দিয়ে নির্বাচন করতে হবে। আমি আপনার কাছে আবার আসবো। আমি আবার আবুল নোমান স্যারের কাছে চাই। স্যার, যে পরিবেশের কথা বললো, প্রতিক্রিয়াশীল ছাত্র সংগঠনের কথা বললো, যারা একসময় আধিপত্য বিস্তার করেছিল, নানা ধরনের অপকর্ম করেছে, সে বিষয়টি নির্বাচন কর্ম প্রভাব ফেলবে কিনা বা আপনার নীতিমালা সেরকম কিছু পরিবর্তন আনবেন কিনা, প্রতিক্রিয়াশীল ছাত্র সংগঠনগুলির ব্যাপারে কথা বলছেন। আমি নীতিমালার বিষয়ে আসলে এখন সেভাবে বলতে চাই না, তবে আমি এতটুকু আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, এটি একটি আধুনিক এবং উপযোগী নীতিমালা আমরা করব। আমি নাজিম ভাইকে আশ্বস্ত করতে চাই, এই নির্বাচন নিয়ে কিন্তু ছাত্র সংগঠনগুলির মধ্যে এক ধরনের প্রাণ চাঞ্চল্য তৈরি হয়েছে এবং আপনি যেটা বলছেন, এখন ছাত্ররা অনেক বেশি আপনার সচেতন। আমাদের স্বাধীনতা, আমাদের মুক্তিযুদ্ধ, আমাদের কৃষ্টি ঐতিহ্যের বিপক্ষে যে ছাত্র সংগঠনটি ছিল, যদিও এটা ঠিক যে তারা দীর্ঘদিন ক্যাম্পাসকে অবরুদ্ধ করেছিল, কিন্তু এখন আমার মনে হয় না, যদিও তাদের অনেকেই হয়তো ক্ষমতাসীন দলের অথবা অন্য জায়গায় তাদের অনুপ্রবেশ ঘটেছে, কিন্তু এটাও ঠিক যে তাদেরকে ঠিকই কিন্তু আমি মনে করি যে সাধারণ ছাত্রছাত্রীরা চিহ্নিত করতে পারবে এবং এটাই আমার আশার জায়গা। আমি মনে করি যে এই যে চাকসু ইলেকশন, আপনার যেটি পরিবেশ তৈরি করতেই হবে এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে 22 কিলোমিটার ভিতরে, এটিও কিন্তু আপনার এক ধরনের আমাদের জন্য বড় চ্যালেঞ্জ। কিন্তু আমি আশা করি যেহেতু সরকার এই বিষয়ে অবশ্যই এটিকে প্রায়োরিটি দিবেন। আমাদের ভাইস চ্যান্সেলর মহোদয় বলেছেন প্রথমে নীতিমালার পরে আমরা সরকারের সহযোগিতা চাইব, প্রধানমন্ত্রীর সহযোগিতা চাইব, আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারীর সহযোগিতা চাইব এবং আমি আশা করি ছাত্রছাত্রীদের মধ্যে যে প্রাণচাঞ্চল্য আমি দেখেছি, সেটি যদি হয়, আমরা শিক্ষকরা আমরা কমিটেড। আমি আইন অনুষদের ডিন, আমি সিনেট মেম্বারও, আপনার বিভিন্ন পর্ষদে আমরা আছি। আমরাও চাই সেই 29 বছরের অচলায়তন আমরা ভাঙবো এবং ভেঙে আমরা আবার প্রমাণ করব যে এই ছাত্ররা যুগে যুগে নেতৃত্ব দিয়েছে, তারা আবারও কিন্তু সঠিক নেতৃত্ব দেশ এবং জাতিকে দিতে পারবে। আপনার দুজনকে ধন্যবাদ জানাতে চাকসুর সর্বশেষ নির্বাচিত বিবি মোহাম্মদ নাজিবউদ্দিন এবং চট্টগ্রাম বিশ্ব চাকসু নির্বাচনের যিনি প্রণয়ন কমিটির অন্যতম সদস্য প্রফেসর এবিএম আবু নোমান, দুজনকে ধন্যবাদ জানাচ্ছি। কাজল, আমি একটু তথ্য দিই, 1966 সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় স্থাপন হয়েছিল। এরপর মোট 7 বার চাকসু নির্বাচন হয়েছে। প্রথম নির্বাচনটি অনুষ্ঠিত হয়েছিল 1970 সালে এবং যে চাকসুর যে ভিপি ছিলেন আব্দুর রব, যিনি শহীদ হয়েছিলেন 1971 সালের মহান জিএস ছিলেন, জিএস আব্দুর রব ছিলেন, উনি 1971 সালের মহান মুক্তিযুদ্ধে শহীদ হয়েছিলেন। এরপর সর্বশেষ নির্বাচন হয়েছে 1990 সালে এবং যে নির্বাচনে নাজিম ভাই ছিলেন ভিপি এবং জিএস ছিলেন আজিম উদ্দিন। আবারও নির্বাচন তোড়জোড় শুরু হয়েছে এবং বলা হচ্ছে মোট 19টি পদে এই নির্বাচন হবে এবং সহসহায়তায় 5 সদস্যের কমিটি গঠন হয়েছে, যারা নীতিমালা প্রণয়ন করছে। আপনার একটি বিষয় বলি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কিন্তু চট্টগ্রাম শহরে না, এটি চট্টগ্রাম থেকে অন্তত 22 কিলোমিটার দূরে। এখানে একটা ঐতিহ্য রয়েছে শাটল ট্রেন, যে শাটল ট্রেন করে চট্টগ্রাম শহর থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রায় 18 থেকে 20 হাজার ছাত্রছাত্রী আসা যাওয়া করে। এখন পর্যন্ত আমার কাছে ছিল সর্বশেষ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চাকসু নির্বাচনে যে তোড়জোড় শুরু হয়েছে, 29 বছরের অচলায়তন ভাঙার যে তোড়জোড় শুরু হয়েছে, তার সর্বশেষ। চাকসু নির্বাচন নিয়ে আমাদের সাথে যোগ দিয়েছিলেন কমল দে। জনপদের সময় আরো থাকছে। নারায়ণগঞ্জ ও কামরাঙ্গী চরে অভিযান চালিয়ে 3 শতাধিক দেশি পাখি উদ্ধার, 150 পাখি অবমুক্ত। সতর্ক করেই ছেড়ে দেওয়া হলো বিক্রেতাদের। রাজধানীর ডেমরায় 2টি বাসের রেষারেষিতে চাপা পড়ে ইরাম নামে এক কলেজ ছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় ঘাতক বাসের চালক ও হেলপারকে আটক করেছে পুলিশ। ইরামের মৃত্যুতে সড়ক অবরোধ করে তার সহপাঠীরা। এদিকে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে খিলগাঁও ফ্লাইওভার থেকে পড়ে 2 স্কুল ছাত্র নিহত হয়েছে। টিভিতে খবর কই, তার লাভটা কি? কোনো অ্যাকশন হয়? আমি পরিষ্কার করে যে আমি কোনো আইনের আশ্রয় নিতাম না, নিয়ে লাভটা কি? এভাবেই ছেলের মৃত্যুতে ক্ষোভ জানান ইরামের বাবা। সড়ক দুর্ঘটনায় মৃত্যুর পর দেখা যায় প্রশাসনের নানা তৎপরতা, কিন্তু কোনোভাবেই থামানো যাচ্ছে না সড়কে মৃত্যুর মিছিল।
প্রত্যক্ষদর্শীরা জানান শুক্রবার দুপুরে রাজধানীর ডেমরা-রামপুরা সড়কের পাশেই সাইকেল চালিয়ে যাচ্ছিল ইরাম ব্যাপারী। এ সময় আমুলিয়া এলাকায় স্বাধীন ও রমজান পরিবহনের দুটি বাসের রেষারেষি চলছিল। এক পর্যায়ে রমজান পরিবহনের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে চাপা দিলে ঘটনাস্থলে মারা যায় ইরাম। সে স্থানীয় গোলাম মোস্তফা মডেল কলেজের এইচএসসি প্রথম বর্ষের ছাত্র ছিল। আর দুজন ওভারটেক করতে গেছে, একজনের সাইড দিয়েছে আর একজনের চাপ দিয়ে সাইকেলের উপরে দিয়ে ডাইরেক্ট পিছালাইছে। একটা ছাত্র যান যাচ্ছে, একটা ফ্রুট দিচ্ছে, এর তো কোনো মানে হয় না ভাই। আজকে আমার কাছে আমি বুঝতেছি, কালকে আপনার যাবে আপনি বুঝবেন। সহপাঠীর মৃত্যুর খবরে ডেমরা যাত্রাবাড়ি ও ডেমরা-রামপুরা সড়কে অবরোধ করে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। এতে বন্ধ হয়ে যায় দুই সড়কের যান চলাচল। কত শিক্ষার্থী বা কত লোক মারা যাওয়ার পরে তারা সতর্ক হবে। আজকে যে শিক্ষার্থীরা মারা গেল, সেই শিক্ষার্থীরা রাস্তার একবারে ধারে ছিল, সে রাস্তার মাঝখানে ছিল না, কিন্তু দুইটা গাড়ি প্রতিযোগিতা করতে যাইয়া আজকে আমাদের এই শিক্ষার্থীকে হারাতে হলো। দীর্ঘদিন ধরে স্থানীয়রা এ সড়কে স্পিড ব্রেকারের দাবি করলেও তা নির্মাণ করেনি প্রশাসন। কিন্তু দুর্ঘটনার পর প্রশাসনের তোড়জোড় দেখা যায় স্পিড ব্রেকার নির্মাণে। রমজান নামে একটা পরিবহন তাকে চাপা দেয়, স্থানীয় লোকজন এই কারণে বিক্ষুব্ধ হয়। আমরা ঘটনার পরপরই ঘাতক বাসকে আটক করি এবং সেই চালক এবং হেল্পারকে আটক করি। এদিকে খিলগাঁও ফ্লাইওভারে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল আরোহী দুই স্কুল ছাত্র নিহত হয়েছেন। বিকেলে খিলগাঁও ফ্লাইওভারের ইউরোপ থেকে পড়ে যান তারা। নামাজ পড়ার পরে একটু ঘোরার জন্য বাইরে ছিল, ঘোরানোর পরে এই দুর্ঘটনাটা ঘটে। ঢালে নামার সময় এই অবস্থাটা হয়। নিহত আব্দুল্লাহ নোমান বনাশ্রীর ইস্টার্ন স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণীর ছাত্র ও তুহিন কদমতলা পূর্ব বাসাবো স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণীর ছাত্র ছিল। কেফায়েত শাকিল, সময় সংবাদ, ঢাকা। এদিকে বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবরারকে চাপা দেয়া সুপ্রভাত বাসের মালিক ননী গোপাল সরকারকে 3 দিনের রিমান্ডে দিয়েছে আদালত। আবরারের আগে শাহজাদপুরের বাঁশবাড়ি এলাকায় কলেজ ছাত্রী সিনথিয়াকে চাপা দেওয়ার পর ননী গোপালের নির্দেশেই বাসটি নিয়ে কন্ডাক্টর ইব্রাহিম পালানোর সময় পিষ্ট করে আবরারকে। পুলিশ জানিয়েছে, সিনথিয়াকে চাপা দেওয়ার পর মালিকের নির্দেশেই বাস নিয়ে পালিয়ে যাওয়ার সময় চাপা দেয় আবরারকে। 18 মার্চ সকাল 8:45টার দিকে শাহজাদপুরের বাঁশবাড়ি এলাকায় ফুটপাতে বাসের অপেক্ষায় ছিল মিরপুর আইডিয়াল কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থী সিনথিয়া সুলতানা মুক্তা। হঠাৎ একটি বাসের ধাক্কায় লুটিয়ে পড়ে সিনথিয়া। পথচারীরা বাসায় খবর দিলে স্বজনরা দ্রুত হাসপাতালে নিয়ে যায় তাকে। সুপ্রভাত পরিবহনের বাসটি একই কোম্পানির আরেকটি বাসকে অতিক্রম করতে গিয়েই চাপা দেয় সিনথিয়াকে। 3 হাসপাতাল ঘুরে এখন সে বাসায় শয্যাশয়ী। আমার কলেজ মিরপুর 10-এ, তো আমি 10 নম্বরের বাসের জন্য ওয়েট করছিলাম। তখন হঠাৎ করে বাসটা এসে আমার ডান সাইডে ধাক্কা মারে। তারপরে আমি টোটালি আমার কাছে সবকিছু ব্ল্যাক আউট হয়ে যায়। এদিকে পুলিশ বলছে, সিনথিয়াকে চাপা দেওয়ার পর ট্রাফিক পুলিশ চালক সিরাজকে আটক করেন। বাসটি সরিয়ে রাস্তার পাশে নেওয়ার নির্দেশ দেন কন্ডাক্টর ইব্রাহিমকে। সে সময় মালিক ননী গোপালের সঙ্গে যোগাযোগ করেন ইব্রাহিমকে বাস নিয়ে সরে পড়ার নির্দেশ দেন ননী গোপাল। আর তা করার সময় বাসটি চাপা দেয় আবরারকে। ননী গোপাল জানান, তার 4টি বাস রয়েছে, তবে বাসটির রুট পারমিট ঢাকা ব্রাহ্মণবাড়িয়ার হলেও ঢাকা গাজীপুর রুটে কেন চলছিল সে প্রশ্নের কোনো উত্তর নেই তার কাছে। 8.5 লাখ টাকায় বাসটি কেনার 2.5 বছর পেরিয়ে গেলেও রেজিস্ট্রেশন কেন করেননি সেটাও এক ধোঁয়াশা। যখন আমি গাড়িটা কিনছি তখন এত রুট পারমিটের আমরা জানতাম না জানাতে আমি এই গাড়িটা এই রোডে চালাই। এক রোডটা আরেক রোডে চালান যায় না, জানতাম না, ওইটা না, ওই সময়টা এতটা ছিল না। এখন যে করা হয়েছে, গাড়িটা 2-2.5 বছর আগে কিনছি। কেনার পরে রেজিস্ট্রেশন বদলাছেন আপনার নামে? না, করি নাই। পুলিশ বলছে, ননী গোপালের নির্দেশনা মানতে গিয়েই আবরারকে চাপা দেওয়ার ঘটনা ঘটেছে। তাই চালক ও কন্ডাক্টরের পাশাপাশি দায় রয়েছে তারও। উনি তার ড্রাইভ হেল্পার এবং তার কন্ডাক্টরকে উস্কে দিয়েছেন গাড়িটাকে চালিয়ে নিয়ে যাওয়ার জন্য, যাদের কোনো রাস্তাতে গাড়ি চালানোর পারমিট, লাইসেন্স কোনোটাই নেই। এক্ষেত্রে তো অবশ্যই তার দায় দায়িত্ব রয়েছে। তদন্ত অনেকটাই আমরা অগ্রসর হয়েছি, আশা করছি খুব সহসাই এই মামলার অভিযোগপত্র দাখিল করতে সক্ষম হবে। এই ঘটনায় এরই মধ্যে বাসের চালক সিরাজ, কন্ডাক্টর ইব্রাহিম ও হেল্পার ইয়াসিন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। খান মোহাম্মদ রুমেল, সময় সংবাদ, ঢাকা। 1 মাস চিকিৎসা নেয়ার পর সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতাল ছাড়লেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বাইপাস সার্জারির পর শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় শুক্রবার স্থানীয় সময় 3:15টার দিকে হাসপাতাল ছাড়েন তিনি। সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের উপপ্রধান তথ্য কর্মকর্তা মোহাম্মদ আবু নাসের এ তথ্য জানিয়েছেন। তিনি আরও জানান, হাসপাতালের পাশে একটি বাসা ভাড়া নেওয়া হয়েছে, সেখান থেকেই সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর চিকিৎসা পরবর্তী সেবা শুশ্রূষা চলবে। 2 মার্চ হঠাৎ করেই খবর আসে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বুকে ব্যথা অনুভব করায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছেন। তার স্বাস্থ্যের বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করছেন চিকিৎসকরা।
শুরুতে তার অবস্থা যে গুরুতর তেমন একটা আঁচ করা যায়নি। এক পর্যায়ে যখন মেডিকেল থেকে নিশ্চিত করা হলো তাকে সিসিইউতে রাখা হয়েছে, তখন থেকেই ধীরে ধীরে বাড়তে থাকে উদ্বেগ আর উৎকণ্ঠা। এক পর্যায়ে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী তাকে দেখতে হাসপাতালে ছুটে যান। তার চিকিৎসাধীন একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তা যেন কোনোভাবেই বিশ্বাস হচ্ছিল না জনপ্রিয় এই নেতার অনুসারীদের। সময় যত গড়াচ্ছিল ততই যেন বাড়ছিল উদ্বেগ আর উৎকণ্ঠা। এক পর্যায়ে সিঙ্গাপুরের চিকিৎসক দল ঢাকায় এলেন। পরে প্রধানমন্ত্রীর অনুরোধে তাকে দেখতে ঢাকায় আসেন উপমহাদেশের প্রখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ দেবী শেঠি। তিনি ওবায়দুল কাদেরকে দেখার পর উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেয়ার পরামর্শ দেন। এরপর কিছুটা স্বস্তি আসে দেশবাসীর মধ্যে। ধর্মীয় উপাসনালয়গুলোতে চলে তার রোগ মুক্তির প্রার্থনা। পরে ৪ মার্চ বিকেল 4:15টায় ওবায়দুল কাদেরকে নিয়ে যাওয়া হয় সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে। রাত 8:45টার দিকে সিঙ্গাপুরে পৌঁছায় তাকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স। শুরু হয় তার চিকিৎসা। বেশ কিছুদিন চিকিৎসা শেষে তার অবস্থার কিছুটা উন্নতি হওয়ার পর 20 মার্চ করা হয় বাইপাস সার্জারি। পরে 6 দিন আইসিইউতে রাখার পর তাকে স্থানান্তর করা হয় কেবিনে। এরপর ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠেন আওয়ামী লীগের বর্ষিয়ান এই নেতা। দীর্ঘ 1 মাস চিকিৎসা শেষে শুক্রবার স্থানীয় সময় বিকেল 3:15টার দিকে হাসপাতাল থেকে ছাড়া পান তিনি। স্বস্তি ফেরে সবার মাঝে। এখন অপেক্ষা পুরোপুরি সুস্থ হয়ে প্রিয় নেতার দেশে ফেরার। জুনায়েদ আল হাবিব, সময় সংবাদ। বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য তার পছন্দের হাসপাতালে স্থানান্তরের দাবি জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বেলা 11টায় ঠাকুরগাঁও শহরের নিজ বাসভবনে নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের কথা বলেন তিনি। এখানে একটা বিশেষ ধরনের এমআরআই তার করা দরকার, যেটা দুই হাঁটুটা রিপ্লেসড, এটা মেটাল। তো এটার জন্য আলাদা এমআরআই মেশিন আছে, যে মেশিন পিজিতে নাই। সেই জন্য আমরা বলেছিলাম যে তাকে বিশেষায়িত হাসপাতালে দেওয়া হোক, যেখানে এই সুবিধাগুলো রয়েছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া গণতন্ত্রের নেতা হিসাবে রিকগনাইজ করতে হবে। অন্য রাজনৈতিক নেতার প্রতি শ্রদ্ধা এটা থাকতে হবে। এটা না থাকলে সেই রাষ্ট্র কখনোই একটা সত্যিকার অর্থে সুষ্ঠু গণতান্ত্রিক রাজনৈতিক সংস্কৃতি গড়ে তুলতে সম্ভব হয়। বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও সুচিকিৎসার দাবিতে বিক্ষোভ করেছে বিএনপি ও এর অঙ্গ সংগঠন। সকালে বরিশাল নগরীর সদর রোডে দলীয় কার্যালয়ের সামনে জড়ো হন মহানগর যুব দলের নেতাকর্মীরা। সেখানে বিক্ষোভ সমাবেশ থেকে বেগম জিয়ার সুচিকিৎসার নিশ্চিত করার দাবি জানান নেতাকর্মীরা। একই দাবিতে ঝিনাইদহ শহরের আরাবপুর বাস স্ট্যান্ড থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে স্বেচ্ছাসেবক দল। এ সময় বেগম জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে মিছিল নিয়ে বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করেন নেতাকর্মীরা। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব পাখি উদ্ধার করা হয়। বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট জানায়, পাখিগুলোর মধ্যে 50টি টিয়া, মণি 250টি, ময়না 5টি, শালিক 10টি এবং ঘুঘু পাখি রয়েছে 5টি। এর মধ্যে দেশীয় পাখি আগারগাঁও এলাকায় উড়িয়ে দেওয়া হয়। বাকিগুলো কাল ভাওয়াল জাতীয় উদ্যানে অবমুক্ত করা হবে। এদিকে পাখি উদ্ধারের ঘটনায় কোনো মামলা হয়নি। আগামীতে দেশি পাখি বিক্রি করবে না এমন শর্তে সতর্ক করে ছেড়ে দেওয়া হয়েছে পাখি বিক্রেতাদের। ধানের ফলন বিপর্যয়ে আবারও স্বপ্নভঙ্গ হলো হাওড়া অঞ্চলের কৃষকদের। চিটা ধরে শেষ হয়ে গেছে সুনামগঞ্জ ও নেত্রকোনার বিস্তীর্ণ হাওরের হাজার হাজার হেক্টর ধানের ক্ষেত। সারা বছর একমাত্র ফসলের এমন দশায় দিশেহারা হয়ে পড়েছেন ধার দেনায় জর্জরিত কৃষকেরা। এ অবস্থায় উন্নয়ন কর্মীরা সরকারি সহায়তার দাবি জানালেও প্রকৃতির ওপর দায় চাপিয়ে নির্ভর কৃষি বিভাগ। নেত্রকোনার প্রতিনিধি আলপনা বেগম ও সুনামগঞ্জ প্রতিনিধি হিমাদ্রি শেখর ভদ্রকে সঙ্গে নিয়ে আশরাফুল ইসলামের ক্যামেরায় সালাউদ্দিন সুমনের রিপোর্ট। দিগন্ত জোড়া ধানের ক্ষেত যেন সবুজের গালিচা বিছিয়ে দিয়েছে বিস্তীর্ণ হাওরের বুকে। আর কদিন বাদে এই সবুজ ধানে লাগবে সোনালী রং, ঘরে উঠবে নতুন ফসল। অথচ কৃষকের মুখে নেই হাসির ঝিলিক। ধান আছে, কিন্তু ধানের ভেতরে নেই চালের অস্তিত্ব। চিটা ধরে নেত্রকোনার হাওরের হেক্টরের পর হেক্টর জমিতে মারাত্মক ফলন বিপর্যয় দেখা দিয়েছে। চাল নাই ভিতরে, শুধু সুসা ধান দেন না, এর ভিতর চাল নাই। একবার ভাই চাল নাই। অন্য বছর পানি এনেছে গা, এই ক্ষেত ঠিক মতো মর গেছে, সাইপা টাইপা আনন গেছে। এই বছর তো তাও কিছু নাই। গরিব মানুষ আমরা ঋণ দিন করছি, এই ঋণ কিভাবে পরিশোধ করি? বছরে একটা ফসল, এই ফসল যদি না থাকে
তাহলে তো আমাদের ফুলাফান পালা খুব কঠিন বিষয়। হঠাৎ করেই ফসলের এই অবস্থা হবে তা ঘুণাক্ষরেও বুঝতে পারেননি কৃষকেরা। পাহাড়ি ঢল কিংবা আকস্মিক বন্যায় ফসল তলিয়ে যাওয়ার আশঙ্কায় প্রতি বছর এ সময় বাঁধ নিয়ে আতঙ্কে থাকেন হাওর অঞ্চলের কৃষকেরা। কিন্তু এবার বাঁধ নয়, কৃষকদের ঘুম কেড়ে নিয়েছে বিপর্যস্ত ধানের ক্ষেত। শুধু নেত্রকোনায় নয়, সুনামগঞ্জের হাওরগুলোতেও দেখা দিয়েছে একই অবস্থা। হালির হাওর, শনির হাওর ও দেখার হাওর সহ সুনামগঞ্জের বিভিন্ন হাওরেও কৃষকদের হাহাকার, বোরোর ফলন নেই। 16 আনা ধানের মাঝে মনে হয় এখানে ধানও টিকতো না, সব সুসা হয়ে গেছে। এই হাওরে দেখেন ওইগুলো যা আছে সম্পূর্ণই এই লাল হয়ে ভিতরে চাল নাই। আমরা তো এই রোগগুলো আমরা বুঝতে পারতেছি না। সরেজমিন পরিদর্শন না করেই কৃষি বিভাগ বলছে, স্বাভাবিক সময়ের 1 মাস আগে ধান রোপণ ও পরবর্তীতে অনাবৃষ্টির কারণেই এ অবস্থার সৃষ্টি। ডিপ হাওরে যায় না, কিন্তু আমরা যেটুকু দেখছি যে ওই ধানের একদম টিপটাতে, শীষের টিপটাতে 2-1টাতে স্পাইকলেট কম আছে। এটা টেম্পারেচার কমের জন্য হয় এবং এটা কোল ইনজুরি আমরা যেটাকে বলে আর কি। দিশেহারা কৃষকদের সহায়তায় এগিয়ে আসতে সরকারের প্রতি আহ্বান জানালেন এই উন্নয়ন কর্মী। সময় যতই যাচ্ছে, আমরা খবর যত পাচ্ছি তত জানতে পারছি যে এই বিপর্যয়টি বিভিন্ন অঞ্চলে বিস্তৃত। ফলে সরকারের উচিত হবে এই সময়কালে তাদের সাহায্যে এগিয়ে আসা। কৃষি বিভাগের দেয়া তথ্যমতে এবার সুনামগঞ্জে 2,24,000 হেক্টর ও নেত্রকোনায় 40,500 হেক্টর হাওরের জমিতে ধান চাষ হয়েছে। সালাউদ্দিন সুমন, সময় সংবাদ, সুনামগঞ্জ। এ পর্যায়ে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। ক্ষমতার পালাবদলে জলাধার দখল হওয়ায় আগুন নেভাতে সংকট সৃষ্টি হচ্ছে বললেন প্রধানমন্ত্রী। উৎসুক জনতাকে অগ্নিকাণ্ডের সময় ভিড় না করার আহ্বান। রাজধানীতে আলাদা সড়ক দুর্ঘটনায় 3 শিক্ষার্থী নিহত। আবরারকে চাপা দেয়া সুপ্রভাত বাসের মালিক 3 দিনের রিমান্ডে। মালিকের নির্দেশের কারণেই পিষ্ট হয় আবরার, বলছে পুলিশ। 1 মাস চিকিৎসা নেওয়ার পর সিঙ্গাপুরের হাসপাতাল ছাড়লেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। পরবর্তী ফলো আপের জন্য থাকতে হবে আরও কিছুদিন। এবং ডাকসুর পর এবার চাকসু নির্বাচনে তোড়জোড়। 29 বছর পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের সিদ্ধান্তে খুশি শিক্ষার্থীরা। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে ও সব খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। সঙ্গে থাকুন সময়।